হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ক্লাস 6 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025। এই বই থেকে ইতিহাসের যে প্রথম সেটটা রয়েছে, দেখো 260 পেজের ইতিহাস ষষ্ঠ শ্রেণীর। প্রথমে আমরা সিলেবাসটা একটু দেখে নিব, সিলেবাসে কী কী থাকবে। ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, ঠিক আছে। এই দুটো চ্যাপ্টার থেকে থাকবে। তোমাদের এবারের পরীক্ষা 30 নম্বরে থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো 1 নম্বর সেট রয়েছে কামারপুকুর আর কে মিশন এমপি স্কুল। এই স্কুলে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করাবো, ঠিক আছে। দেখো 1 এর দাগে কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল এ গাছের ডাল, বি ভোতা পাথর, সি ছুচালো পাথর, ডি কুঠার। তো সঠিক উত্তরটি হবে অপশন বি ভোতা পাথর, ঠিক আছে। পরের প্রশ্ন 2 এর দাগ, শস্য পেশাইয়ের মতো যাত্রা পাওয়া গেছে উত্তরপ্রদেশের মহাদহাতে, বি আদমগড়ে, সি সরাই নহরাইতে, ডি সোয়ান উপত্যকায়। তো সঠিক উত্তরটি হবে অপশন সি সরাই নহরাইতে, ঠিক আছে। পরের প্রশ্ন 3 এর দাগ, মেহেরগড় সভ্যতার আবিষ্কার যা ফাসোয়া জারিসকে সাহায্য করেন, এ আলেকজান্ডার কানিংহাম, বি জন মার্শাল, সি ই ম্যাকে, ডি রিচার্ড মেডো। তো অপশনগুলো অনুযায়ী সঠিক উত্তরটি হবে অপশন ডি রিচার্ড মেডো, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 2 এর দাগ, এক কথায় উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 2 এর 1, প্রথম কোন পর্বের মানুষ পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করেন? তো উত্তর হবে হোমো হ্যাবিলাস, ঠিক আছে। পরের প্রশ্ন 2 এর দাগ, লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর ইথিওপিয়ার হাদার নামক স্থানে। কোথায় পাওয়া গেছে? ইথিওপিয়ার হাদার নামক স্থানে। পরের প্রশ্ন 3 এর দাগ, হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? তো হরপ্পা কেন্দ্রটি আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 4 নম্বর, হরপ্পার লিপির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? তো হরপ্পা লিপির অন্যতম বৈশিষ্ট্য ছিল সাংকেতিক লিপি ও বর্ণমালা বিহীন। আরেকবার বলে দিচ্ছি, সাংকেতিক লিপি ও বর্ণমালা বিহীন ছিল হরপ্পা লিপির অন্যতম বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর দেখো 3 এর দাগ, শূন্যস্থান পূরণ করো। 3 এর 1, আদিম মানুষের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো ড্যাশ। তো গুরুত্বপূর্ণ আবিষ্কার কি ছিল? আগুন। পরের প্রশ্ন 2 এর দাগ, হরপ্পার নগরগুলির উঁচু এলাকা ড্যাশ নামে পরিচিত ছিল? উত্তর হবে সিটাডেল নামে পরিচিত ছিল, ঠিক আছে। এরপর দেখো 4 এর দাগ, ঠিক না ভুল নির্ণয় করো। 1 নম্বর বলেছে এপ থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম হোমো ইরেক্টাস। তো এটা ভুল হবে, ঠিক আছে, আমি ভুল লিখে দিয়েছি। তারপর 2 নম্বর, হরপ্পা নগর সভ্যতাকে ভারতের প্রথম নগরায়ণ বলা হয়। এটা ঠিক, ঠিক আছে, এই জন্য রাইট চিহ্ন দিয়েছি। এরপর দেখো 5 এর দাগ, 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 1 নম্বর বলেছে হোমো হ্যাবিলাস দক্ষ মানুষদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর দেখো 1 নম্বর, এরা ছিল আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। 2, এরা দলবদ্ধভাবে থাকতো, হাঁটতে পারত। 3, ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত। 4, এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো, ঠিক আছে। এইটুকু উত্তর লিখে দেবে। তারপর 2 এর দাগ, নতুন পাথরের যুগের মানুষ কোন কোন দিক থেকে নতুন ছিল? এই উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর, নতুন পাথরের যুগের মানুষ অনেক ক্ষেত্রেই নতুন ছিল। যেমন 1 নম্বর, এই যুগে পাথরের হাতিয়ারগুলো ছিল আগের থেকে আরও উন্নত। 2, এই যুগের মানুষ কৃষিকাজ শিখেছিল, তারা নিজেদের খাদ্য উৎপাদন করতে শিখেছিল। 3, তারা যাযাবর জীবনযাপন ছেড়ে চাষের ক্ষেতের পাশে স্থায়ী বসতি গড়ে তুলেছিল, ঠিক আছে। এইটুকু লিখবে। আমি যেভাবে পয়েন্ট করে করে লিখেছি তোমরাও ঠিক এভাবেই পয়েন্ট করে করে লিখবে, তাহলে নাম্বারটা খুব ভালো হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 3 এর দাগ, হরপ্পার সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন? উত্তর, প্রায় ইতিহাস যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ের মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানত, তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল রয়েছে। ডান থেকে বামে এগুলি লেখা হতো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন
4 দাগ, সিন্ধু সভ্যতার বিলুপ্তির প্রধান 2টি কারণ উল্লেখ করো। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর, দেখো উত্তরগুলো আমি পয়েন্ট করে করে লিখেছি অবনতির কারণগুলো, ঠিক আছে। দেখো 1 নম্বর পয়েন্ট করেছি বন্যা। সিন্ধু নদের বন্যার ফলে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। মহেঞ্জোদারোর পাঁচিলের গায়ে কাদার চিহ্ন দেখে বন্যার কথা বলা হয়। পরের পয়েন্ট অনাবৃষ্টি। খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ বৃষ্টিপাতের অভাবে হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থার সমস্যা সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্ট অরণ্য ধ্বংস। হরপ্পা সভ্যতার ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসাবে প্রচুর কাঠ ব্যবহার করা হয়েছিল এবং কাঠের জন্য প্রচুর গাছ কাটার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 6 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নাম্বার, দাবানল কাকে বলে? আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনযাত্রায় কি কি পরিবর্তন এনেছিল? চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো দাবানল কাকে বলে, এটার উত্তর আগে বলে দেই। উত্তর, বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে, দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজে লাগাতো। ঠিক আছে, তারপরের যে পার্টটা রয়েছে সেটার উত্তর, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল, এই উত্তরটা দেখে নাও। দেখো 1 নম্বর পয়েন্ট করে আছে খাওয়ার অভ্যাসের পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে মানুষের খাবার অভ্যাসের পরিবর্তন এসেছিল। মানুষ কাঁচা খাবার খাওয়ার বদলে আগুনে ঝলসে খাবার খাওয়ার অভ্যাস শুরু করেছিল। 2 নম্বর পয়েন্ট জন্তুর আক্রমণ মোকাবিলার পরিবর্তন। জন্তুরা আগুনকে ভয় পায়। আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করে। 3 নম্বর পয়েন্ট শীতের মোকাবিলায় পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে আদিম মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জেলে রাখত। ঠিক আছে, তোমরা এইভাবে পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে। তার সাথে বলে রাখি, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে। চলো পরের প্রশ্ন। 2 দাগ, মেহেরগড় সভ্যতার 3টি পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো উত্তরটা, মেহেরগড় সভ্যতা 3টি পর্ব। উত্তর, এখানকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মেহেরগড়ে তামা পাথরের যুগের প্রত্নক্ষেত্রের খোঁজ পাওয়া গেছে। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঁসোয়া জারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। সাধারণভাবে মেহেরগড়ে 3টি পর্যায় লক্ষ্য করা যায়, যথা প্রথম পর্ব খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ, দ্বিতীয় পর্ব খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ, তৃতীয় পর্ব খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত। ঠিক আছে, দেখো এবার আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথম পর্ব, এই পথে মেহেরগড়ের অধিবাসীরা গম ও যবের চাষ করত। ছাগল, ভেড়া, কুজোয়ালা ষাঁড় তাদের গৃহপালিত পশু ছিল। তারা পাথরের ছুরি ও পশুর হাড়ের তৈরি যন্ত্রপাতি ব্যবহার করত। ঠিক আছে, দেখো দ্বিতীয় পর্বে কী কী হতো। দ্বিতীয় পর্বে মেহেরগড়ের অধিবাসীরা গম ও যবের পাশাপাশি কার্পাস মেহেরগড় সভ্যতার আদিম কৃষি নির্ভর বসতি চাষ করতে শিখেছিল। তারা মাটির পাত্র তৈরি করতে শিখেছিল। প্রথম দিকে মাটির পাত্রগুলি হাত দিয়ে তৈরি করত, পরে কুমোরের চাকার সাহায্যে মাটির পাত্র তৈরি করতে শিখেছিল। তারপর দেখো তারা শাক ও পাথর দিয়ে নানা রকম গয়না তৈরি করতে শিখেছিল। তোমরাও এরকম করে পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে। ঠিক আছে, তারপর দেখো তৃতীয় পর্বে মেহেরগড়ের অধিবাসীরা নানা রকমের গম ও যবের চাষ শিখেছিল। কুমড়ের চাকায় মাটির পাত্র তৈরি করে সেগুলি আগুনে পোড়ানো হতো, তারপর সেগুলির গায়ে নকশা ছবি আঁকা হতো। এই পর্বে তামার ব্যবহার শুরু করেছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এরপর দেখো 7 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর, ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় প্রাচীন প্রস্তর যুগের বা পুরনো পাথরের যুগের মানুষ ছড়িয়ে পড়েছিল। তার প্রমাণ পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকা, পাকিস্তানের পটোয়ার মালভূমি, হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চল, কর্ণাটকের হুনসি উপত্যকা, রাজস্থানের দিদওয়ানা, মহারাষ্ট্রের নেভাসা, মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকা প্রভৃতি অঞ্চলে।
তারপর দেখো হাতিয়ারের ব্যবহার। পুরনো পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলি বেশিরভাগই ছিল হাত কুঠার ও চপার জাতীয় হাতিয়ার। বেশিরভাগ হাতিয়ার ভারী নুড়ি পাথর দিয়ে তৈরি করা হতো। পরবর্তীকালে পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতির বদল হয়। হাতিয়ারগুলি ছোট, হালকা ও ধারালো হয়, ফলে এই সময় ভারী নুড়ি পাথরের হাতিয়ারের ব্যবহার কমতে থাকে। পুরনো পাথরের যুগের মাঝের পর্বে প্রধান হাতিয়ার ছিল ছুরি। এই ছুরি জাতীয় হাতিয়ার ব্যবহারের পুরনো পাথরের যুগের শেষ পর্যন্ত চলেছিল। দেখো পরের পয়েন্ট, খাবার জোগাড় করা। পুরনো পাথরের যুগের মানুষ নিজেরা নিজেদের খাবার জোগাড় করতে পারতো না। তারা বনের পশু শিকার করে ফলমূল জোগাড় করে খেত। তারা দল বেঁধে পশু শিকার করত ও সবাই মিলেমিশে খাবার ভাগ করে খেত। পরের পয়েন্ট, বাসস্থান। পুরনো পাথরের যুগের মানুষ কোনো এক জায়গায় পাকাপাকি বসতি গড়ে তোলেনি। কোনো কোনো সময় তারা প্রাকৃতিক গুহাতে থাকতো, আবার তা না পেরে খোলা আকাশের নিচে দিন কাটাতো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। উত্তরটা দেখে নেওয়া যাক, চলো। উত্তর, হরপ্পা সভ্যতার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল কারিগরি শিল্প। হরপ্পা সভ্যতার মাটি, পাথর, ধাতু প্রভৃতির কারিগরি শিল্প ছিল। হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প নিম্নরূপ: মাটির কারিগরি শিল্প, বাসনপত্র। হরপ্পা সভ্যতায় উন্নত মাটির কারিগরি শিল্প ছিল। রোজগার ব্যবহারের জন্য মাটির পাত্র তৈরি করা হতো। এগুলিকে আগুনে পুড়িয়ে শক্ত করা হতো। পাত্রগুলির গায়ে লাল পালিশ ও উজ্জ্বল কালো রঙের নকশা করা হতো। হরপ্পার মাটির থালা, বাটি, রান্নার বাসন, জ্বালা জাতীয় পাত্র তৈরি হতো। হরপ্পা সভ্যতার মাটির পাত্র। তারপর দেখো পয়েন্ট, ইট। হরপ্পা সভ্যতার অপর একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিল্প হলো ইট বানানোর শিল্প। হরপ্পার কাদামাটি দিয়ে সমান মাপের ইট তৈরি করে সেগুলিকে রোদে শুকনো হতো। তারা আগুনে পুড়িয়ে পাকা ইট জরুরি ইমারত তৈরি করতে ব্যবহার করত। ঠিক আছে, চলো পরের পয়েন্ট, ধাতুর কারিগরি শিল্প। হরপ্পা সভ্যতার লোহার কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু তামা, ব্রোঞ্জ, পাথরের তৈরি কুঠার, বর্শা, ধনুক ও মুশুল প্রভৃতি অস্ত্র হরপ্পাবাসীরা ব্যবহার করত। এক্ষেত্রে মনে রাখা দরকার যে সিন্ধু উপত্যকার ঢাল, বর্ম, শিরস্থান প্রভৃতি আত্মরক্ষামূলক অস্ত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঠিক আছে, পরের পয়েন্ট, গয়নার কারিগরি শিল্প। হরপ্পা সভ্যতার গয়না বানানোর জন্য সোনা, তামা, পাথর, হাতির দাঁত প্রভৃতি ব্যবহার করা হতো। নীল, ল্যাপিস লাজুলি পাথর দিয়েও গয়না বানানো হতো। নেক্সট পয়েন্ট, ভাস্কর্য শিল্প। হরপ্পা সভ্যতার অনেক ভাস্কর্যের নমুনা লক্ষণীয়। ব্রোঞ্জের তৈরি নারী মূর্তি পাওয়া গেছে, আবার পোড়া মাটির নারী মূর্তি, পশু ও পাখির মূর্তি, বানরের মূর্তিগুলি সম্ভবত খেলনা হিসেবে ব্যবহার করা হতো। তো এই ছিল আজকের পর্ব। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব নিখুঁতভাবে করার চেষ্টা করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবে। পরে দেখা হবে নতুন আরেকটা সেটে। এর পরের দিন আমি সেট 2টা করাবো। ঠিক আছে, সঙ্গে থেকো, পাশে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।